আর এতে লাগানো যাবে না, ওরকম একটা সমান কিছু আছে। তবে আর জিডিপি যদি কয়, জিডিপি তবে পরিমাপ করে কোন সংস্থা? এনএসও। এনএসও কোন কার আন্ডারে, কোন মিনিস্ট্রি আন্ডারে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আর এই সংস্থায় আবার ইনফ্লেশন মাপার কাজেও এই ডিপার্টমেন্টটি ভূমিকা গ্রহণ করে। নেক্সট, জিডিপিটা তবে ঘরোয়া উৎপাদন। আর আমাকেও যদি কয় এবার জিডিপি মাপা হয় কোন থেকে কোন সময়ের মধ্যে? একটা ফিজিক্যাল ইয়ারে মাপা হয়, ঠিক আছে। জিডিপি ওয়ান ফিজিক্যাল ইয়ার মানে কি? ওয়ান এফওয়াই। একটা ফিজিক্যাল ইয়ার শুরু হয় কবে থেকে? আমরা জানি সবাই যে ফিজিক্যাল ইয়ার শেষ হয় কবে থেকে? একটা ফিজিক্যাল ইয়ার সবার জানা উচিত ছিল এটা, যে 1 এপ্রিল টু 31 মার্চ। এ হচ্ছে একটা আমাদের ভারতবর্ষের ফিজিক্যাল ইয়ার বা অর্থনৈতিক বর্ষ শুরু হয়। ভারতবর্ষের অর্থনৈতিক বর্ষ 1 এপ্রিল টু 31 মার্চ। এই 1 এপ্রিল টু 31 মার্চের যে মোট কম্বাইন্ড যে আমাদের যে প্রোডাকশন আমাদের দেশের, সেই প্রোডাকশনের যোগফল কি? জিডিপি। এই মোট এক বছরের। এবার জিডিপি সাপোজ এই বছর আমাদের জিডিপি যদি 100 টাকা থাকে, যদি পরের বার হয়ে যায় 110 টাকা, তবে আমরা কী করে পারি? জিডিপি গ্রোথ কত? এক বছর সাপেক্ষে জিডিপির গ্রোথ 10% জিডিপি গ্রোথ। সেইভাবে যদি কয়, আমাকে একটা প্রশ্ন থাকাই পারে যে করোনার সময়, করোনার বছর ভারতবর্ষের জিডিপি গ্রোথ কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কত ছিল? 23.9%। তবে কি এই বছর যদি আমাকেও জিডিপির মান থাকে 100 টাকা, সেটা করোনার পরের বছর কত হয়ে গেছিল? 23 টাকা অলরেডি ওই জায়গার থেকে ডিডাকশন, মানে বাদ দিলে যা থাকো সেটা। তবে এইভাবে আমাকে জিডিপির ক্ষতি হয়। এবং এই বছর আবার কি তারপরের বছর, করোনার পরের বছর আমাকে ইন্ডিয়ার জিডিপির গ্রোথ হয়েছে কত? 7.8%-এর মতো। আর এইবার যদি কয় এস্টিমেট করছে কত গভর্নমেন্ট, যে 8%-এর ওপরে জিডিপি গ্রোথ এস্টিমেট করছে। আর জিডিপি মাপা হয় আমাগো যেমন ফিজিক্যাল ইয়ার দেখলাম, সেরকম জিডিপি মাপা হয় কোয়ার্টারলি মাপা হয়। 4টে কোয়ার্টারের জিডিপি মাপা হয়, কোয়ার্টারলিও জিডিপি মাপা হয়। সেই কোয়ার্টার কি? ফার্স্ট কোয়ার্টার। আমাকে মোট যে অর্থবর্ষটা কত থেকে কত দেখলাম আমরা? অর্থবর্ষটা 1 এপ্রিল টু 31 মার্চ। এই অর্থ এই 12 মাসে যদি 4 দিয়ে ভাগ করা হয়, তবে প্রত্যেকটা ভাগে কত করে থাকে? 3 মাস করে। এই 3 মাসে কয় এক একটা কোয়ার্টার। তবে কোয়ার্টার 1 মানে কি? এপ্রিল টু কি? এপ্রিল, মে, জুন। যদি কয় কোয়ার্টার 2 কত? কোয়ার্টার 2 কত? কোয়ার্টার 2 কি হবে তবে? এরপর এটা তোরা নিজেরাই পাওয়া যায় যে জুন গেছে, এরপরে তবে কি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে কোয়ার্টার 3, তারপরে কোয়ার্টার 4। এই যে নেগেটিভ জিডিপি গ্রোথ রেট 23.9%, এটা যদি কয় কোন বছর? 2020 অর্থবর্ষে, ঠিক আছে। 2020 আমাকে হচ্ছে করোনা শুরু হয় কবে থেকে? লকডাউন ইম্পোজ করে কবে? মার্চে যদি লকডাউন ইম্পোজ করে, তখন থেকে তার আগের বছরটা তো নিশ্চয়ই কোনো ক্ষতি হয় নাই। তার আগের বছর কি নেই? ক্ষতি নাই, সেই বছরটা না। তবে তার পরের বছর থেকে ক্ষতি হওয়া শুরু করেছে। সেই বছরটা কোন বছর? যে 2020 কি 1 এপ্রিল থেকে 2021 কি 31 মার্চ এই পর্যন্ত জিডিপিটা হিসাব করা হয়েছে। এটা কি নেগেটিভ জিডিপি গ্রোথ রেট এই বছরটা। আর এই বছরের ফার্স্ট কোয়ার্টারে সবচেয়ে নেগেটিভ হয়, যেটা ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি নেগেটিভ খায়, সেটা হচ্ছে 23.9% ফার্স্ট কোয়ার্টারে এই যে নেগেটিভটা খায়। সেটা যেন জানা থাকে, এটা দিয়ে দিতে পারে পরীক্ষায়। আর যদি কয় এই ফার্স্ট কোয়ার্টারে সব সেক্টর মানে আবার জিডিপি ক্যালকুলেট করা হয় সেক্টর দিয়ে, যে ম্যানুফ্যাকচার সেক্টর, তারপরে কি আছে এগ্রিকালচার সেক্টর। যদি কয় কোন সেক্টর শুধু পজিটিভ গ্রোথ রেট ছিল,
করোনার সময়? একটা সেক্টরে শুধু পজিটিভ গ্রোথ রেট ছিল আর সব সেক্টরে নেগেটিভ ছিল। কোন সেক্টর সেটা? এগ্রিকালচার সেক্টর। যে করোনার সময় এগ্রিকালচার সেক্টর ছাড়া অন্যান্য সব সেক্টরে নেগেটিভ গ্রোথ রেট ছিল। শুধুমাত্র এগ্রিকালচার সেক্টরে পজিটিভ গ্রোথ রেট ছিল কত? 3.4% পজিটিভ গ্রোথ রেট। এবার যেটা এনডিপি, খুব অল্পর মধ্যে খুব, এনডিপি কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তবে দেখলাম কি আমরা গ্রস, গ্রস মানে কি? মোট। নেট কোনটা থাকে? যে আমি ধর আমাকেও এই জায়গায় যদি কয় যে আমাকে ইকোনমি কি, আমাকে অর্থনীতি কি? চাষবাস। চাষবাস করার জন্য আমরা কি কি ইউজ করি? কাছি, কোদাল, যাই ইউজ করি সেটা 1 বছর 1.5 বছর পরে সেটার কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তবে প্রথমে যেটা কিনলাম সেটা একদিনে তার নষ্ট হয় না, প্রত্যেক দিন ওর ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে, সেটাই কি হয়? ডিপ্রিসিয়েশন। তবে আমরা কোনো কোম্পানিতে যে জিনিসটাই বানাই, তৈরি করি, সেই জিনিসটা 1 বছর খাটার পরে তার একটা ক্ষতি হয়ে যায় মেশিনটার, সেই মেশিনের যেটুকু লস হয় বা সেই মেশিনের যেটুকু ঘাটতি হয় টাকার, সেটাই কয় ডিপ্রিসিয়েশন। তবে জিডিপির থেকে যদি ডিপ্রিসিয়েশনটা, যেটা লস মেশিনের তৈরি করতে যে মেশিনটা খরচা হয়, সেটা যদি বিয়োগ করা যায়, সেটা কি থাকে? নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা নিট ঘরোয়া উৎপাদন। নিট ঘরোয়া উৎপাদন, এনডিপি। আর এখন থেকে নেক্সট 1 বছর 1.5 বছর 2 বছর এই 5টা টার্মের থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় কোনো ব্যাপার না। আর ফার্স্ট একটা কথা যেটা সবাই জানে, যে জিডিপি হচ্ছে ইকোনমির জনককে? অ্যাডাম স্মিথ। স্মিথ, অর্থনৈতিক জনককে স্মিথ। নেক্সট জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কোনটা? এখানে কি আছে? ন্যাশনাল। ন্যাশনাল কারে কওয়া হয়? ন্যাশনাল কোন জিনিসটা? আমরা যদি কই আমরা কোন ন্যাশনালের মধ্যে পড়ি? আমরা ইন্ডিয়ান। তবে আমরা যে জায়গায় যাই, এই পৃথিবীর যে কর্নারে যাই, সেই কর্নারে যে আমরা কী কমাবো? আমাকে যদি ন্যাশনালিজম জায়গায়, কোন ন্যাশনাল? আমরা ইন্ডিয়ান। তবে আমরা যে জায়গায় থাকি পৃথিবীর, সেই জায়গায় যেটা মোট উৎপাদন করুন, সেটা আমাকে ভারতবর্ষের লোকের দ্বারা, পৃথিবীর যে জায়গায় সে থাক, এই দেশের লোকের দ্বারা কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি উৎপাদন হয়, সেই যে যোগফল, সেটাকে কী কয়? জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা কি? তবে জিডিপি তো আছেই, আমাকে ঘরোয়া যে উৎপাদন তা তো আছেই, তার সাথে কি যোগ করুন? যে এক্স। এক্স মানে কি? যে ধর বিদেশে থাকে অনেকে, সৌদি আরব থাকে, ইসে থাকে, অনেক জায়গায় থাকে, সেই সৌদি আরব সৌদি আরব অনেক জায়গায় থাকার পরে তারা কি করে? টাকা পাঠায় দেশে। দেশে টাকা পাঠায় তো, কুয়েত, ইরাক, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অনেক জায়গায় আমাকে হচ্ছে ইন্ডিয়ান লোকরা ডায়াসপোরা কাজ করা যায়, তারা টাকা পাঠায়। সেই টাকাটা উৎপাদন হতেছে কীভাবে? আমাকে দেশের লোক দ্বারা। তো সে যা উৎপাদন করবো, যেটা দেশে পাঠাইবো, সেটা কি হবো? যোগ হইব। সেরকম আমাকে ইন্ডিয়ায় তো অনেক লোক থাকে বিদেশে, তবে তারা কি আমাকে দেশের লোক? তবে তাগো উৎপাদন কি আমরা দেশের উৎপাদন ধরুন? ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে পড়বো না। তাই তাগোটা বিয়োগ, বিদেশি দ্বারা উপার্জন। তাহলে আমাদের দ্বারা বিদেশে উপার্জন, এটা দেখো রেমিটেন্স। রেমিটেন্স বা প্রেষণ, টাকা যে পাঠায়। আর ভারতবর্ষ রেমিটেন্সের দিক দিয়ে পৃথিবীর মধ্যে হাইয়েস্ট, এটা লেখা বলা যে ভারতবর্ষ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় বা উপার্জন করে। নেপাল না, ভারতবর্ষ সবচেয়ে বেশি, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি। হ্যাঁ, $82 বিলিয়ন ইয়ারলি। ইয়ারলি $82 বিলিয়ন।
মাইনাস আমাদের যে হচ্ছে দেশে যারা কাজ করে সেটা। নেক্সট, নিট ন্যাশনাল প্রোডাক্ট। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স যদি কয় কোন দেশে যায়, সেটা হচ্ছে ভারতবর্ষ, $82 বিলিয়ন প্রায়। নেক্সট আছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। দেখ, নিট ন্যাশনাল প্রোডাক্টে এই জায়গায় আমরা জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্টে এই জায়গায় তো কোনো জিনিস বা যে কোম্পানিতে আমি কাজ করি সেই কোম্পানির কোনো জিনিস ছিল ম্যানুফ্যাকচারিং নিয়ে। ধর আমি কি করি, একটা ফুড প্রসেসিং কোম্পানিতে কাজ করি, তবে সেই জায়গায় কী হয়, ফুড প্রসেস হয়, তাই তো, খাবার তৈরি হয়। যদি খাবার তৈরি হয়, সেই খাবার তৈরি করার জন্য আরও মেশিন লাগে, সেই মেশিনের তো ক্ষতি হয়, তো ক্ষয় হয়, তো মেনটেন্যান্স খরচ আছে, তো সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। জিএনপির থেকে যদি ডিপ্রিসিয়েশন বিয়োগ করা হয় তবে যেটা বলে থাকে সেটা হচ্ছে এনএনপি। নেক্সট জায়গাটা মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে কি, আমরা যে জিনিসটা এই মার্কেটে কিনি সব সময়, সেই মার্কেট প্রাইসকে বেসিক প্রাইস। বেসিক প্রাইস মানে কি, যে ওই জিনিসটা উৎপাদন করতে কতটা খরচা, প্লাস প্রোডাক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। সাবসিডি মানে কি, ধর একটা জিনিস উৎপাদন করতে, যেমন আমরা জানি কি সার, তাই তো, এনপিকে, নাইট্রোজেন, হচ্ছে ফসফরাস আর কি পটাশ, এই তিনটে সারের ওপর কি আমার গভর্নমেন্ট হিউজ পরিমাণ কি দেয়, সাবসিডি দেয়। যদি হিউজ পরিমাণ সাবসিডি দেয়, সেই সাবসিডিটা কারে প্রোভাইড করে, গভর্নমেন্ট। যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে সেই সারের কোম্পানিটা প্রোভাইড করে গভর্নমেন্ট। তবে সারের কোম্পানি যদি প্রোভাইড করে, তাহলে আমার তৈরির যদি অনেক 100 টাকা খরচা হয়, উনি যদি তৈরির নিকা সরকার 50 টাকা অলরেডি দিয়ে দেয়, তবে কি আমার খরচা কি কমে গেল, তৈরির খরচা। এখন যদি আমি 60 টাকায় বিক্রি করি, আমার কত টাকা লাভ, 10 টাকা লাভ। সেই কারণে এটা যে বেসিক প্রাইস প্লাস প্রোডাক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, যেটা গভর্নমেন্ট প্রোভাইড করে সাবসিডি, ঠিক আছে, মার্কেট প্রাইস। আর ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামটা কি আছে, এনএনপি, যে নেট ন্যাশনাল প্রোডাক্ট, যে আমাগো ভারতবর্ষের লোকের দ্বারা যত জায়গায় যত ইনকাম হয় তার থেকে কি ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি যদি যোগ করা হয় তবে সেটা কি ন্যাশনাল ইনকাম। এবার জিডিপি, জিডিপি দুইভাবে মাপা হয়, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর হচ্ছে রিয়াল জিডিপি। নমিনাল জিডিপিটা কি, যে আমাগো এই অর্থবর্ষ, এই অর্থবর্ষটা কত, 22-23, তাই তো, 22-23 অর্থবর্ষে ধর যে জিনিসের দাম, ধর এখন যদি হচ্ছে একটা পেনের দাম কত আছে, 5 টাকা, কিন্তু 10 বছর আগে কি একই দাম আছিল না, 3 টাকা আছিল। আমি ধরি একটা পেনের দাম কত ছিল, 3 টাকা। যদি এই অর্থবর্ষে একটা পেনের দাম 5 টাকা হয়, যদি আমাগো দেশে মোট 5টা পেন উৎপন্ন হয়, কয়টা, 5টা পেন উৎপন্ন হয়, তবে মোট কয় টাকা হইব, 5×5 = 25 টাকা। এটা কি কারেন্ট প্রাইসের ওপর, সেটারে কয় যে কারেন্ট প্রাইসের ওপর যে সময় জিডিপি ক্যালকুলেট করা হয় সেটা কয় নমিনাল জিডিপি, যেটা কারেন্ট প্রাইস। এবার এই জিডিপিটা ক্যালকুলেট করা একটা বেস ইয়ার ধরা হয়, কি ধরা হয়, একটা বেস ইয়ার, প্রাথমিক বছর। প্রাথমিক বছরটা কি, জিডিপি আমরা কল্পনা করার সময় প্রাথমিক বছরটা আমাকে ইন্ডিয়ায় ধরা হয় 2011-12। যদি কয় জিডিপি ক্যালকুলেশনের বেস ইয়ার কোনটা, 2011-12। এই বছরে জিনিসের যা দাম ছিল, যেসব জিনিসের যা দাম ছিল, সেই জিনিসগুলোর দাম যদি একত্রিত করা হয় তবে যে মূল্যটা পাওয়া যাইব সেটাকে কয় জিডিপি অন রিয়াল জিডিপি। ওটা কি রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপি। আর একটা যে টার্ম জিডিপি ডিফ্লেটর, যে নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপির মধ্যে যে পার্থক্য হয় সেটাকে কয় জিডিপি ডিফ্লেটর। তবে নমিনাল জিডিপিটা লেখা নেই পারস আর রিয়াল জিডিপি লেখা। যদি কয় রিয়াল জিডিপি কোন কোন দামের ওপর নির্ভর করে, বেস ইয়ারের ওপর বা প্রাথমিক বৎসরের ওপর, যে বছরটা কত আছে জিডিপির ক্ষেত্রে 2011-12।
নেক্সট এদিকে দেখ চারটে কার্ভ আছে। তবে জিডিপিটা যে কি, সামান্য কথায় কি বোঝা গেছে জিডিপিটা কি? যদি এটুকু বোঝা যায় আজকের জন্য এটুকুই এনাফ। আর এটুকু যেন সবার এই ট্রান করা যেন মুখস্থ থাকে। পরের দিন আমি যেটা করাবো সেটা হচ্ছে GVA, গ্রস ভ্যালু অ্যাডেড, যেটা হচ্ছে লেটেস্ট আর MCI 21 আর 2 হচ্ছে টাচ দিন পরের দিন। আর এদিকে দেখ ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি আমরা সবাই জানি, মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন কয় প্রকার হয়? দুই প্রকারের। একটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন, একটা হচ্ছে WPI ইনফ্লেশন। সিপিআই কি? কনজিউমার প্রাইস, যে আমরা যে হচ্ছে কনজিউমার মানে কি ক্রেতা, আমরা যে কিনি সেই কেনার সময় যে দাম বাড়ে সেটা কয় কনজিউমার বা রিটেল প্রাইস। আর এটা কি? হোলসেল প্রাইস। হোলসেল প্রাইস আর কনজিউমার প্রাইসের মধ্যে একটু পার্থক্য থাকে আমি জানি। রিটেল প্রাইস আর হোলসেল প্রাইসের মধ্যে কী থাকে? পার্থক্য থাকে। যে আমরা দোকানে যাই, যদি একটা আমরা কই যে দোকানে আবার বিক্রি করুন, সে কি কীরকম দাম নেয়, আর আমরা দোকানে বিক্রি করার সময় ইন্ডিভিজুয়াল লোকের কাছে অন্যরকম বিক্রি করি আমরা, সেটা জানি। তবে আমি যেটা কিনলাম কোম্পানির কাছ থেকে, কারখানার থেকে, সেটা কী কয়? হোলসেল প্রাইস। আর আমি যেটা ইন্ডিভিজুয়াল লোকের কাছে বিক্রি করলাম সেটা কি? রিটেল প্রাইস। সেই রিটেল প্রাইসের যে মূল্য কতটা প্রত্যেক বছর সাপেক্ষে বৃদ্ধি হয়, প্রত্যেক বছর না, ধর এই বছর 2022-এর ফার্স্ট, এবার প্রত্যেকটা মাস কি এক যায়? প্রত্যেকটা মাসের খরচা এক না, কারণ কি মানুষ এই মাসে এই জিনিসটা ব্যবহার করে, পরের মাসে অন্য একটা জিনিস ব্যবহার করে। তাই ইনফ্লেশনটা সবসময় মাপ হয় 2022-এর জানুয়ারি মাসের সাপেক্ষে। কল্পনা করবো কার? 2023-এর জানুয়ারি মাসের সাপেক্ষে। তারপরে কয়বো যে ইনফ্লেশন কতটা বাড়ছে, যে আগের বছরের ওই মাসের সাপেক্ষে এই বছরের এই মাসের কতটা বাড়লো, সেটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন। ঠিক সিমিলারলি WPI ইনফ্লেশনও এরকম, যে আগের বছরের প্রথম মাসের নগে এই বছরের এই মাসের যদি কল্পনা করা হয়, যে আগের বছর যদি থাকে, ধর 2021-এ জানুয়ারি মাসে কোনো একটা জিনিসের দ্রব্যমূল্যের দাম ছিল 5 টাকা, 2022-এ জানুয়ারিতে সেই জিনিসটা কিনবার গেলি জিনিসটার দাম 6 টাকা। তবে যদি কয় ইনফ্লেশন কত, মুদ্রাস্ফীতি কত, আগে আমি যে কাজটা 5 টাকা দিত, আমার সেই কাজটা করার নিয়ে কটা লাগতেছে 6 টাকা। তবে মোট বাড়লো কত? 1 টাকা। কতর ওপর? 5-এর ওপর। আর ইনফ্লেশন মানে কি? পার্সেন্টেজ। 100, 5, 20, 100। তবে কত পার্সেন্ট দাম বৃদ্ধি পেল? 20% ইনফ্লেশন। এই ইনফ্লেশনটা দেখ, এই গ্রাফটা যেটা দেওয়া আছে, এই গ্রাফটায় মেনলি দেখানো হয়েছে একটা জিনিস, যে ওপরের দিকে কি দিছি আমি? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ওপরের দিকে কি আছে? মুদ্রাস্ফীতি। আর নিচের দিকে কি আছে? এদিকে ধর এই রেখাটা বরাবর আছে টাইম, সময়। সময়, এবার এটা আমি হচ্ছে পুরোপুরি ইরেজ করে দিতে পারি। এটা কি আছে তবে? টাইম। আর এটা কি আছে? ইনফ্লেশন, তাই তো, বা মুদ্রাস্ফীতি। যদি এটা হয় তবে দেখ, যদি এরকম ভাবে গ্রাফটা যায়, তবে এর থেকে আমরা কি বুঝি? যে যখন এই যে টাইম বাড়ার সাথে সাথে কি ইনফ্লেশনও আস্তে আস্তে, প্রথমে দেখ টাইম যখন 0, ইনফ্লেশন কত? 0। যখন টাইম 1, ইনফ্লেশন কত? এই জায়গায় 1। যখন টাইম 2, ইনফ্লেশন কত? এই জায়গায় 2। আস্তে আস্তে বাড়ে, তাই তো। তবে ইনফ্লেশনটা বোঝা গেল যে যত সময় বাড়ে ইনফ্লেশন কি হয়েছে? আস্তে আস্তে বাড়ে। কিন্তু এই গ্রাফটায় কি আছে? একটু অন্যরকম কিছু পরিলক্ষণ করা যায়, যে করোনার সময়, এই গ্রাফটা আছে অ্যাকচুয়ালি করোনার সময়, সিপিআই ইনফ্লেশন আর WPI ইনফ্লেশন। সিপিআই ইনফ্লেশন ছিল, আমাকে যদি কয় ইনফ্লেশন টার্গেট কত, মুদ্রাস্ফীতি টার্গেট কত? মুদ্রাস্ফীতি টার্গেট 4% প্লাস মাইনাস 200 BPS, বেসিস পয়েন্ট, বা 4% প্লাস মাইনাস 2%। তার মানে কী বোঝা যায় এটাকে? যে 2% থেকে কত হয়ে পারে? 6%। এটা হচ্ছে ইনফ্লেশন টার্গেট গভর্নমেন্টের ইনফ্লেশন টার্গেট। এটা মাঝে মাঝে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় সরাসরি তোলা থাকে, এটা যে আপার সিলিং কত আর লোয়ার সিলিং কত।
ইনফ্লেশন টার্গেটের আপার সিলিং কত তবে 6% আর লোয়ার সিলিং কত 2%। কিন্তু আমাকে করোনার সময় দেখা যায় যে এই সিপিআই ইনফ্লেশন মোর দ্যান 6%, কত মোর দ্যান 6%। আর ডাব্লিউপিআই ইনফ্লেশন ঠিক তার অন্য রকম, যে ডাব্লিউপিআই ইনফ্লেশন এরকম গেছে যে মোর দ্যান মাইনাস, ডাব্লিউপিআই ইনফ্লেশন -12%-এর মতো প্রায়। তবে 12% মানে কি নেগেটিভ যাইব। যদি ডাব্লিউপিআই হোলসেল প্রাইস এরকমভাবে কমতে থাকে আর কনজিউমার প্রাইস বা রিটেল প্রাইস এরকমভাবে বাড়তে থাকে, তবে কি এই জায়গাটা ব্যাপক গ্যাপ দেখা গেছে। দুইটার মিল নাই কোনো, তাই তো? দুইটা কি কোনো মিল আছে? মিল নাই। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ইকোনমির সাথে কি কয় স্ট্রাকচারাল প্রবলেম, যে আমাকে সিস্টেমেই কোনো প্রবলেম আছে, তাই এরকম জিনিসের সৃষ্টি হয়ে গেছে। সেই কারণে আমরা দেখি যে করোনার সময় যেসব জিনিস মানে হোর্ডিং করানো যায় সেগুলো সব জিনিসের দাম বেড়ে গেছে। দাম বাড়ছে, কিন্তু আমাকে কি ট্রান্সপোর্ট খোলা ছিল না বন্ধ ছিল করোনার সময়? যাতায়াত ব্যবস্থা বন্ধ ছিল। তবে কোম্পানি যে জিনিসটা তৈরি করছে বা কোম্পানি তৈরি করুক, কি কোম্পানিতে যে জিনিসটা তৈরি আছিল সেই জায়গা অবধি কি গাড়িগুলি যায় পারছে ঠিকঠাক? যায় পারে নাই। তবে এই জায়গায় যে কোম্পানির যে লেবার আছিল, লেবার কথা আবার মায়না দেওয়ার নাগো, কোম্পানিতে চড়ার নাগো, তাহলে কোম্পানি অটোমেটিক্যালি কী করছে দাম কমায় দিচ্ছে। এবার এন থেকে তো সবাই তো ঠিকঠাক যায় পারে নাই, অনেক রাস্তা বন্ধ আছিল, করোনার হচ্ছে অনেক লকডাউন আছিল, জাম আছিল, অনেক কিছু আছিল, ইম্পোজ আছিল। তবে দাম যদি কমায় দেয় তাহলে দাম কমাইলো, এন থেকে যে সাপ্লাই হইতে ছিল সাপ্লাইয়ের পরিমাণটা কী আছিল? প্রথমে যে পরিমাণ সাপ্লাই ছিল তার থেকে অবভিয়াসলি একটু কম। যদি কম জিনিস সাপ্লাই হয় তবে ডিমান্ড কী হইব? ডিমান্ড হাই। সেই ডিমান্ড হাইয়ের কারণে কী হয়? সিপিআই ইনফ্লেশন শুধু বাড়ে আর হোলসেল প্রাইস কী হয়ে যায়? আস্তে আস্তে কমতেই থাকে। নেক্সট যদি কয় এখন কি সিচুয়েশন, এখন সিচুয়েশন এরকম যে এই হোলসেল প্রাইস ইন্ডেক্স আস্তে আস্তে এটা করা। করোনার আগে আর পরের যদি চিত্রটা দেখি, কি ছিল এরকম ভাবে ধর চলতে ছিল। প্রথমে করোনার আগে এরকম করোনা এরকম গেল 6%-এর উপরে, আর ডাব্লিউপিআইটা এরকম হয়েছে এরকম। এটা টাইম যেই করোনার একটুখানি রিকভারি হওয়ার শুরু, এই হোলসেল প্রাইস ইন্ডেক্স আস্তে আস্তে বাড়তে বাড়তে ডবল ডিজিট জায়গা কন্টিনিউয়াসলি 11th মান্থ, 11 মাস ধরে এই হোলসেল প্রাইসের মানে ইনফ্লেশন আছে 11%-এর উপরে। হোলসেল প্রাইস ইনফ্লেশন আছে, হচ্ছে ডাব্লিউপিআই ইনফ্লেশন আছে 11%-এর উপরে। আর সিপিআইটা কি সরকার তাও কন্ট্রোলে রাখা পারছে 5.96, 5.9, 5.8, মাঝে মাঝে 6.1-এও জায়গা। তবে এটা কি এরকমভাবেই চলবে। আর এরকম যদি চলতে থাকে কোনো গ্রাফ ইকোনমি, এই গ্রাফটা একসময় কি করবো? এটারে এই গ্রাফটা সবসময় কি করবো? এইটারে এই গ্রাফটারে ওপরের দিকে টানার চেষ্টা করব। যদি হোলসেল প্রাইস বাইরে যায় তবে কি রিটেল প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে। এটা যদি আস্তে আস্তে বাড়ে তবে ইকোনমি নিয়ে কী হবো? আস্তে আস্তে ক্ষতি, তাতে বার্ডেন বহন করবো কেরা? আমরা। আর এই প্রবলেমটা যদি কী প্রবলেমের কারণে এরকম সৃষ্টি হয়েছে? স্ট্রাকচারাল প্রবলেম, যে সিস্টেমে এই প্রবলেম, আমাকে ভারতবর্ষের সিস্টেমেই কোনো প্রবলেম আছে, সেই কারণে এই প্রবলেমগুলো দেখা যায়, নয়তো এরকম হওয়ার কথা ছিল না। নেক্সট একটা আছে যে আমরা জানি এমপ্লয়মেন্ট মানে কি? যে চাকরি করে যারা তাগো বা যারা যে কোনো কাজ করে সেই কাজের কর্মীর সংখ্যা যদি বাড়ে, তাহলে হাউস হোল্ড ইনকাম কী হইব আস্তে আস্তে, বা গৃহস্থালীর আয় কী হইব আস্তে আস্তে। এই কর্মীর সংখ্যা বাড়া মানে কি? এই কর্মীটা নিশ্চয়ই কোনো না কোনো বাড়ির যাইব, যে ওদিন বেকার ছিল সে যায় না যোগ দিব, তবে তার বাড়ির ইনকাম কী হইব? বাড়বো। বাড়ির ইনকাম যে সময় বাড়বো তবে এমপ্লয়মেন্ট জেনারেট হইলো, বাড়ির ইনকাম বাড়লো। ইনকাম বাড়লে কী হইব? তবে ইনকাম বাড়লে কি, ইনকাম দিয়ে কী করবো? সে টাকা বেশি ইনকাম করে কী করে? সে কিছু না কিছু কিনা, মানে কি ডিমান্ড বা চাহিদা বাড়বো। চাহিদা যত বাড়বো তত কী হবো? সাপ্লাই বাড়বো। আর চাহিদা বাড়া সাপ্লাই বাড়া মানে কি? অ্যাকচুয়ালি কি
জিডিপির কী হইব? গ্রোথ। জিডিপির গ্রোথ। এই যে সাইকেল, যে একটা সাইকেলের নিয়ে যে খালি কি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হইলো, সেই কারণে কি ইনকাম বাড়লো, ইনকাম বাড়ানোর ডিমান্ড বাড়লো, ডিমান্ড বাড়ানো সাপ্লাই বাড়লো, সাপ্লাই বাড়ানো কী হলো? জিডিপি অ্যাজ হোল পরিবর্তন, গ্রোথ। এই সাইকেলটারে কয় ভার্চুয়াস সাইকেল। ভার্চুয়াস সাইকেল, ঠিক আছে? যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে জিডিপিটা কী হইতেছে? বাড়তেছে। দেখ, এমপ্লয়মেন্ট যত বাড়তেছে জিডিপির তত কি গ্রোথ। সেটা হচ্ছে ভার্চুয়াস সাইকেল। আর ঠিক করোনার সময় যদি কয় আমাকে ইন্ডিয়ার সিচুয়েশন কী ছিল? এমপ্লয়মেন্ট রেট কী হয়েছিল? যত চাকরি আছিল আস্তে আস্তে কোম্পানি কী করতেছিল? সব ছাঁটাই। সব ছাঁটাই করলে ইনকাম কী হইতেছিল? ইনকাম কী হইতেছিল? কম। ইনকাম কম মানে কি? ডিমান্ড কী হইতেছিল? অটোমেটিক্যালি কম। ডিমান্ড কম মানে কি? সাপ্লাই কম। সাপ্লাই কমা মানে কি? প্রোডাকশন কমা। সাপ্লাই যত না লাগবে তবে কী হবে আমার? প্রোডাকশনই কমে যাবো আস্তে আস্তে। এই প্রোডাকশন